করাপশনের বিরুদ্ধে লড়াই করতে করতে একটি মানুষ সে তার নিজের ছেলেকে মেরে দিচ্ছে। এটা কিন্তু আজ অবধি অন্য কোনো করাপশনের এগেনস্টে লড়াইয়ের যে সিনেমাগুলো রয়েছে সেখানে কোথাও কিন্তু সেরকমভাবে দেখানো হয়নি। সেই কারণে হিন্দুস্তানি বা ইন্ডিয়ান একটা আলাদা জায়গা, আলাদা স্তর থাকে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি বা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির মাইলফলক। যেখানে গল্পের আমরা শুরুতে দেখতে পাই যে প্রত্যেকটা গভর্নমেন্ট অফিস, অর্থাৎ সেটা সেন্ট্রাল গভর্নমেন্টই হোক বা স্টেট গভর্নমেন্টই হোক, প্রত্যেকটা সরকারি অফিসের বাইরে বেশ কিছু লোক থাকে যারা ঘুষ নিয়ে কাজটা করে দেয়, এবং সেই ঘুষটা কিন্তু ভাগ বাটোয়ারা হয় অফিসের ভেতরের বিভিন্ন অফিসারদের মধ্যেও। ফলে গিয়ে সাধারণ মানুষ সরকারি সুযোগ সুবিধা বা কাজগুলোকে করে নিতে পারে। ঠিক এখান থেকে গল্প শুরু হয়। গল্পে এন্ট্রি নেয় একজন প্রায় ষাটোর্ধ্ব মানুষ, তার নাম হচ্ছে সেনাপতি। সেনাপতি হচ্ছে কমল হাসানের বৃদ্ধ অবতার, আর সেনাপতির ছেলে হচ্ছে চন্দু, সেটাও হচ্ছে কমল হাসানই। এবং এই দুটো চরিত্রের মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, যেখানে বাবা একেবারেই সে নেতাজির আজাদ হিন্দ বাহিনীর সৈন্য ছিল, এবং সেখান থেকে সে আজাদ হিন্দ বাহিনীর সেনাপতি ছিল। নেতাজির আদর্শ সে দীক্ষিত, এবং সে ভারতবর্ষকে স্বাধীন করেছিল। সেইখানে দাঁড়িয়ে তার ছেলে সেই সময়, অর্থাৎ 1996 প্রেক্ষাপটে ভারতবর্ষের যে করাপশন চলত, সেই করাপশনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই ছেলে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর হওয়ার জন্য একজন অফিসারকে ঘুষ দেবে বলে সে নিজেও সেই কালোবাজারি বা কারবার বা করাপশনের কারবার করতে করতে এগোতো। এই করতে করতে সেনাপতি এক একজন অফিসারকে, ঠিক যেরকম প্লট আপনারা হালে দেখেছেন গব্বর সিনেমাতে, বা আমাদের বাংলায় প্রচুর সিনেমা হয়েছিল মিঠুন চক্রবর্তীর, সেই রকম কিন্তু প্লটগুলো কিন্তু সবই এসেছিল এই ইন্ডিয়ান বা হিন্দুস্তানি সিনেমাটা থেকে 1996 সালে। কেননা প্রত্যেকটা ছবি কিন্তু ইন্সপায়ার্ড হয়েছিল এই হিন্দুস্তানি বা ইন্ডিয়ান ওয়ানের যে সিনেমাটা ছিল 1996 সালের, সেই সিনেমাটা থেকে। তো যাই হোক, সেনাপতিকে দেখানো হতো যে সেনাপতি একজন বৃদ্ধ মানুষ হওয়া সত্ত্বেও সে বিভিন্ন অফিসে যেত, এবং সেই সব অফিসের ঘুষখোর করাপ্টেড অফিসারদেরকে সে মেরে ফেলত। এবং মেরে ফেলার তার টেকনিক ছিল দুটো: হয় কাউকে ছুরি দিয়ে মেরে ফেলতো, এবং কাউকে বর্মা কালাই ইউজ করতো। এই বর্মা কালাইটা কি? এই বর্মা কালাই হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা নিজস্ব মার্শাল আর্ট, যে যে আর্টটার মাধ্যমে দুটো আঙ্গুল দিয়ে আপনি একটা মানুষকে তার স্মৃতি শক্তি নষ্ট করে দিতে পারেন, তার বাক শক্তি নষ্ট করে দিতে পারেন, তার শরীরটাকে প্যারালাইসিস করে দিতে পারেন। এই বর্মা কলাইয়ের নিপুণ ছিল কমল হাসান। কমল হাসান এমন একটা সময় এই চরিত্রটা করছে যখন কমল হাসান কিন্তু ভারতবর্ষের অন্যতম সুপারস্টার। কারণ তার আগে কমল হাসান আপু রাজা করে এসছে, তার আগে কমল হাসান সদমা করে এসছে, বা তার আগে কমল হাসান বলিউডের বেশ কয়েকটা কমার্শিয়াল হিন্দি ছবি করে এসছে, যার মধ্যে সাগর রয়েছে, এক দুজে কে বাস্তে রয়েছে, জানাম জানাম সমঝা করো রয়েছে। এইসব ধরনের অনেক সিনেমা রয়েছে, আমাদের বাংলাতে কবিতা রয়েছে। তো এক্স্যাক্টলি এইসব ছবিগুলো তার আগে হয়ে গেছে। আর যখন ইন্ডিয়ান করছে তখন সে একজন সুপারস্টার, যার জন্য সে দুটো ক্যারেক্টারকে একসাথে নিয়ে বেরিয়েছে, যে বৃদ্ধ বাবা, এবং তার পাশাপাশি সে একটা ইয়ং এজ ক্যারেক্টার, চন্দু ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা অন্যতম করাপশনের সঙ্গী। তো এক্স্যাক্টলি এই সেনাপতি যখন মার্ডার করতে করতে যাচ্ছে, তখন এই সেনাপতির যে মার্ডারগুলো করছে, এই মার্ডারগুলোর ইনভেস্টিগেশনে আসছে আরেকজন আইপিএস অফিসার। সেই আইপিএস অফিসার ট্রেস করে ফেলছে সেনাপতিকে। সেনাপতির বাড়িতে সে ছদ্মবেশে পৌঁছচ্ছে, এবং সেনাপতির কাছ থেকে সে জানতে পারছে সে আজাদ হিন্দ ফৌজের সৈনিক। তো আজাদ হিন্দ ফৌজের সৈনিক শুনে সেই আইপিএস অফিসার একটুখানি ভাবুক হয়ে উঠছে, কিন্তু একটা সার্টেন টাইমের পরে গিয়ে সেই আইপিএস অফিসার কিন্তু সেনাপতিকে অ্যারেস্ট করতে উদ্যত হচ্ছে। কিন্তু সেই সময় সেনাপতি কিন্তু বর্মা কলাইয়ের সাহায্যে সেই আইপিএস অফিসারকে পুরোপুরি স্মৃতিভ্রংশ, বাক শক্তিরহিত এবং প্যারালাইসিস করে দিচ্ছে, এবং সেখান থেকে পালিয়ে যাচ্ছে। এরপরে উল্টো দিকে দেখাচ্ছে চন্দু, সে তো অলরেডি ঘুষ টুস দিয়ে টিয়ে একজন ইন্সপেক্টর হয়ে যাচ্ছে, এবং ইন্সপেক্টর হওয়ার পর সে আরও ঘুষ নিতে শুরু করছে, আরও করাপ্টেড হয়ে উঠছে। এবং উল্টো দিকে এই চন্দুকে এই ঘুষ নিয়ে চাকরি পেতে সুবিধা করে দিয়েছিল যিনি, তার মেয়ে ছিল উর্মিলা মাতন্ডকর, তার চাকর হয়ে কমল হাসানের যে ইয়ং অবতার চন্দু, সে তার একদম পার্সোনাল চাকর হয়ে গেছে। এবং কমল হাসানের গার্লফ্রেন্ড ছিল মনীষা কৈরালা। এই মনীষা কৈরালা সে আবার পশুপ্রেমী। সেই মনীষা কৈরালার সাথে, মানে এই দুটো চরিত্রের কোনো দরকার ছিল না গল্পে,
তবু এই দুটো চরিত্র যেহেতু কমার্শিয়াল ছবি এবং যেহেতু শঙ্করের ছবি, শঙ্কর ওয়ান অফ দ্য মেন্টর ডিরেক্টর অফ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। আপনারা সবাই জানেন এই শঙ্করের হাত দিয়েই কিন্তু পরবর্তীকালে অপরিচিত বেরিয়েছে, শঙ্করের হাত দিয়ে রোবট বেরিয়েছে। শঙ্করের ছবির কোনো লজিক ধরতে যাবেন না, শঙ্করের ছবিকে দেখতে থাকুন। শঙ্করের ছবির স্টাইল বা শঙ্করের ছবির যে বিন্যাস, সেই বিন্যাসগুলি মানে শঙ্কর, রাজামৌলি এদের ছবিতে লজিক দেখতে যাবেন না। এদের ছবি হচ্ছে তার নিজস্ব ভাবভঙ্গিতে চলবে, নিজস্ব এন্টারটেনমেন্ট, নিজস্ব স্টাইলে চলবে। তো যাই হোক, এখান থেকে চন্দু কিন্তু করাপশনকে একটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে এবং চন্দু এমন কিছু কিছু খারাপ গাড়ি বা খারাপ বাসের ভেহিকলস অ্যাপ্লাই করে দিচ্ছে, যেগুলো মানে অ্যালাউ করে দিচ্ছে, যেগুলো কিন্তু যখন তখন অ্যাক্সিডেন্ট করতে পারবে। আর ঠিক তাই হয়। একটা স্কুল বাস যেটা খারাপ হয়ে গেছিলো, সেটাকেও ঘুষ নিয়ে চন্দু অর্থাৎ ইয়ং কমল হাসান সে কিন্তু সেটাকে অ্যালাউ করে দেয় এবং সেই গাড়িটি পরবর্তীকালে অ্যাক্সিডেন্ট করে এবং সেই গাড়ির সাথে সাথে 40 জন স্কুল পড়ুয়া মারা যায়। যেটা সেনাপতি যখন জানতে পারে, অর্থাৎ চন্দুর বাবা যখন জানতে পারে, কেননা গল্পের মধ্যে চন্দু একটা সময় কিন্তু তার বাড়ি ছেড়ে চলে যাবে বাবার সাথে বনিবনা না হওয়াতে, এবং বাবার সাথে বনিবনা না হওয়াতে চন্দু যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু চন্দুর যে বোন, সেই বোন কিন্তু মানে একটা অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে এবং সেই বোনকে ট্রিটমেন্ট করাতে নিয়ে গিয়েও সেনাপতি ফেস করছে যে ভারতবর্ষের মেডিকেল ইন্ডাস্ট্রিতে কতটা করাপশন চলে, যেটা আমরা অক্ষয় কুমারের গব্বরে দেখেছি বা যেটা আমরা আমাদের বাংলার মিঠুন চক্রবর্তীর বিভিন্ন সিনেমাতে দেখেছিলাম একটা সময়। তো যাই হোক, আমি বললাম হিন্দুস্তানির গল্পের প্লট থেকেই কিন্তু এই সব জায়গার প্লটগুলোকে অনেকটা ইন্সপায়ার্ড করা হয়েছে, মানে ইন্সপিরেশন ছিল এবং নকল করা হয়েছিল। তো যাই হোক, সেইখান থেকে আস্তে আস্তে সেনাপতি জানতে পারছে যে তার ছেলে এই করাপশনের সঙ্গী এবং তার ছেলেই কিন্তু এই বাসটাকে অ্যালাউ করেছিল। তো সেনাপতি তার ছেলেকে মারতে যাচ্ছে এবং একটা সার্টেন টাইমের পর সে তার ছেলেকে মেরেও ফেলছে। তো এই ছিল গল্পের সবচেয়ে বড় ইউএসপি এবং একদম গল্পের শেষ দৃশ্যে দেখানো হচ্ছে যে সেনাপতি ইন্ডিয়া ছেড়ে বিদেশে চলে গেছে এবং বিদেশে তাকে কেউ একটা ফোন করেছে এবং সেই ফোনে সে জানাচ্ছে যে ভারতবর্ষের বুকে যতবার করাপশন হবে, করাপশন তৈরি হবে, ততবার সে নতুন নতুন ছদ্মবেশে ভারতবর্ষে ফিরে আসবে এবং করাপশন মুক্ত করবে। তো সেই সেনাপতি ফিরছে জুলাই 2024-এ। তো দেখা যাক ভারতবর্ষের করাপশনের এগেনস্টে সেনাপতির লড়াই 28 বছর পর ইন্ডিয়ান 2 নিয়ে ফিরছে এবং ইন্ডিয়ান 1 তো 1996 সালে তৎকালীন সমস্ত ফিল্মের রেকর্ড ভেঙে দিয়েছিল, এত কালেকশন করেছিল, বিজনেস এত স্ট্রং হয়েছিল যে কমল হাসান আর শঙ্করের একটা এমন বন্ডিং, যেখান থেকে দাঁড়িয়ে শঙ্কর কিন্তু পরবর্তীকালে তার কোনো সিনেমাতে সে কিন্তু মুখ থুবড়ে পড়েনি। তার মধ্যে মুদলভান অর্থাৎ নায়কমও রয়েছে, মানে নায়ক সিনেমাটা যেটা অনিল কাপুরের, সেটিও রয়েছে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কমল হাসানকেও কিন্তু পরবর্তীকালে আরও অনেক বড় বড় কমার্শিয়াল ছবিতে আমরা দেখতে পেয়েছি এবং সেই সময় কমল হাসান সহ গোটা ফিল্ম 3খানা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল এবং কমল হাসানের বেস্ট অ্যাক্টর ন্যাশনাল অ্যাওয়ার্ডস কিন্তু অন্যতম বেস্ট অ্যাক্টর ন্যাশনাল অ্যাওয়ার্ড কিন্তু এই ইন্ডিয়ান 1 সিনেমাটা থেকে। এবং সেই সময়ে এই ছবিটি অস্কার নমিনেশনে গেছিল, কিন্তু অস্কারের মূল মঞ্চে মূল ছবির নমিনেশনে পায়নি। তো এটা দুর্ভাগ্যজনক। এবার দেখা যাক ইন্ডিয়ান 2 কি ক্যারিসমা নিয়ে আসে, কেননা ইন্ডিয়ান 2-তে সিদ্ধার্থ কাম ব্যাক করছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। নমস্কার।